গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে বললেন খালেদা জিয়া। শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশা। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। জাপানে 1 লাখ দক্ষ কর্মী প্রেরণ সংক্রান্ত সমঝোতা স্মারক সই। উপকূল অতিক্রম করছে গভীর নিম্নচাপ, 16 জেলায় 4 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা। টানা বৃষ্টিতে রাজধানীতে দিনভর ভোগান্তি। এবং ইশরাকের শপথের দায়িত্ব কমিশনকে দিলেন আপিল বিভাগ। মেজর সিনহা হত্যা মামলায় হাইকোর্টের রায় 2রা জুন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। এবার বিস্তারিত। গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খুব শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে বলেও আশা জানান তিনি। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দাবি জানান। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনায় তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। হিসেবেই বিদায় নিতে চেয়েছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তা দেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই দিনটি আমাদের পরিবারে আসে এক বেদনা বিধুর স্মৃতি নিয়ে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়াউর রহমান জীবন দিয়ে গেছেন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মের সাথে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি এ দেশের সাথে তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন, সেই চট্টগ্রামেই এক সফল, সৎ, দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন। গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার আশা, খুব শীঘ্রই বাংলাদেশ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশ গঠনে জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাধীনতার ঘোষককে জানতে হলে, বুঝতে হলে কারো সঙ্গে বোধহয় তুলনা করার বা তুলনা দেবার কোনই প্রয়োজন নেই। শহীদ রহমান মানেই একটি স্বনির্ভর, আত্মমর্যাদাশীল এবং গণতান্ত্রিক একটি বাংলাদেশ। রাষ্ট্র ও সরকার যাতে স্বৈরাচারের কবলে না পড়ে, সেজন্য জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্র এবং সরকারে যাতে স্বৈরাচারের কবলে না পড়ে, এ কারণেই রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার দাবিও জানান তারেক রহমান। অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তীকালীন একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার জাপানে আয়োজিত নিকেই ফোরামে দেয়া বক্তব্যে তিনি একথা জানান। অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিতে 6টি প্রস্তাব তুলে ধরেন প্রফেসর ইউনূস। এদিকে আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ দক্ষ কর্মী নেবে জাপান। ডক্টর ইউনূসের উপস্থিতিতে এ বিষয়ে 2টি সমঝোতা স্মারক সই হয়েছে। আরো জানাচ্ছেন মাহবুব হোসেন রিপন। 4 দিনের সফরে জাপানে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দেশটিতে বিনিয়োগ এবং জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা ছিল তার সফর ঘিরে। বৃহস্পতিবার 1 লাখ দক্ষ কর্মী নেবার বিষয়ে সমঝোতা হয় জাপানের সঙ্গে। পাশাপাশি বাংলাদেশিদের প্রশিক্ষণ দিতে ঢাকায় প্রশিক্ষণ কেন্দ্রও খুলবে তারা। প্রধান উপদেষ্টার উপস্থিতিতেই 2টি সমঝোতা স্মারক সই হয়। হিউম্যান রিসোর্সেস শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সবকিছুই করবে।
So this is the beginning of that chapter, opening of that chapter. So that makes me extremely happy that we could do it together. That will be something again we'll remember together, how we build this up, that relationship between two countries. এর আগে টোকিওতে ইম্পেরিয়াল হোটেলে নিকি ফোরামে বক্তৃতা দেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। জুলাই গণ অভ্যুত্থানের কথা স্মরণ করে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ যাতে বৃথা না যায় সে কথা মাথায় রেখে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার। We are working hard to fulfill the dreams and aspirations of our people, to ensure justice, equality, freedom and dignity of people, and prepare for a free, fair and credible election, aiming at a smooth transition to democracy. ক্রমশ অশান্ত হয়ে ওঠা বিশ্বে মানুষ চরম অনিশ্চয়তায় দিন পার করছে উল্লেখ করে তিনি বলেন, চ্যালেঞ্জ মোকাবেলায় এক ও অভিন্ন লক্ষ্য নির্ধারণে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। We must come together, not just to discuss problems, but to shape solutions. অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারস্পরিক সহযোগিতা নিশ্চিত, শক্তিশালী প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তোলা, বিনিয়োগ বাড়ানো সহ 6টি প্রস্তাব তুলে ধরেন ডক্টর ইউনুস। That's where I come and present a simple idea of creating a world of 3 zeros. Zero poverty, zero unemployment, and zero net carbon emissions. মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। This is the direction. বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি সাগরদ্বীপ ও পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম শুরু করেছে। সে সঙ্গে ঝোড়ো হওয়ার আকার ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় 16 জেলা সহ আশপাশের চর ও দ্বীপগুলোয় 4 ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। লঘু ও নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই সারা দেশে টানা বৃষ্টিপাত হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদে আশ্রয় যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি, ঝোড়ো বাতাস সহ জলোচ্ছ্বাসের খবর জানতে এবার আমরা যাচ্ছি বাগেরহাটে। সেখানে আছেন সহকর্মী অমিত পাল। অমিত, খুলনা বাগেরহাটের সবশেষ পরিস্থিতি কি? মানুষের দুর্ভোগ চিত্র জানাবেন। ধন্যবাদ। সকাল থেকেই কিন্তু আকাশের মুখ ভার এবং সেই আকাশের মুখ ভার কিন্তু থেমে থেমে এবং গতকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত চলছিল এবং আপনি এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং নদী কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। আমি কথা বলেছিলাম বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবিরের সঙ্গে। তিনি কিন্তু আমাকে বলছিলেন যে সুন্দরবনের কিন্তু যে করমজল পয়েন্ট রয়েছে, দুবলার চর রয়েছে, সেখানে কিন্তু 2 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে এবং সুন্দরবনের অনেক জায়গা কিন্তু প্লাবিত হয়েছে। এর সাথে সাথে যে মোংলা এবং শরণখোলা, মোড়লগঞ্জ উপকূল রয়েছে বাগেরহাটের এই যে নিম্নাঞ্চলগুলি, এই নিম্নাঞ্চলগুলিও কিন্তু নিম্নচাপের প্রভাবে প্লাবিত হয়েছে এবং নদীর পানি কিন্তু বাড়ছে। একটি বিষয় যদি আমি আপনাকে বলতে চাই তাহলে এই যে আমাবস্যার সময়, এই সময়টাতে নদীতে কিন্তু পানির যে তীব্রতা থাকে কিন্তু নদী একেবারে ফুলে ফেঁপে ওঠে এবং তার প্রভাবেও তার পরবর্তীতে কিন্তু যে নিম্নচাপ, সেই নিম্নচাপের কারণে কিন্তু সেই পানির পরিমাণটিকে আরো বাড়িয়ে দিয়েছে। আমি এখন রয়েছি মোংলার যে পশুর নদী সংলগ্ন একটি নদীর তীরে। এখানে কিন্তু এখন ভাটির সময়ও কিন্তু নদী একদম ফুলে ফেঁপে রয়েছে। আমি কিন্তু কথা বলেছিলাম যে মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদের সঙ্গে। তিনি কিন্তু আমাকে বলছিলেন যে গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে এখানে 47.6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে এবং তিনি আমাকে বলছিলেন যে সাতক্ষীরার উপকূল দিয়ে এটি কিন্তু স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এবং যার প্রভাবে এই বৃষ্টির পরিমাণ কিন্তু আরো বাড়বে এবং শেষ হবে। তো এই যে নিম্নচাপের প্রভাবে বাগেরহাটের বেশ কিছু নিম্নাঞ্চলও কিন্তু অনেকটাই প্লাবিত হয়েছে এবং অনেক মানুষ কিন্তু দুর্ভোগ পাচ্ছেন। তো এটি ছিল আসলে বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। অমিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আবারও যুক্ত হচ্ছি আমাদের পটুয়াখালী প্রতিনিধি খোকন হাওলাদারের সঙ্গে। খোকন, জলোচ্ছ্বাস সহ সার্বিক আবহাওয়া পরিস্থিতি আমাদেরকে জানাবেন।
কিন্তু এই গত 2 দিন ধরে কিন্তু মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে। আমরা দেখেছি এখানে কিন্তু যে বাতাসের কিন্তু বেগটা কিন্তু অনেক আমরা লক্ষ্য করেছি। আজ সকাল থেকে এবং গতকালকে রাত থেকে কিন্তু টানা বৃষ্টির কারণে পটুয়াখালীর অনেক এলাকা কিন্তু পানিতে ডুবে রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই স্থান থেকে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু হাঁটু পরিমাণ পানি ছিল। জোয়ারে এবং ভাটার কারণে কিন্তু এখন এই পানি এখান থেকে সরে গিয়েছে। এছাড়াও কিন্তু পটুয়াখালীর যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে রাঙাবালী উপজেলা এবং গলাচিপা উপজেলার কিন্তু বেশ কয়েকটি স্থানে কিন্তু বেড়িবাঁধ ভেঙে কিন্তু অনেক এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে অনেকের যে মাছের ঘের রয়েছে সেই মাছের ঘের কিন্তু পানিতে তলিয়ে গেছেন এবং অনেক কৃষকের যে রবি শস্য সেই রবি শস্য কিন্তু পানিতে কিন্তু নিমজ্জিত রয়েছেন। আমরা এখানে জেলা মৎস্য কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন যে সমুদ্রে 58 দিনের এই কারণে কিন্তু জেলেরা কিন্তু বর্তমানে কিন্তু নিরাপদ স্থানে রয়েছে, কিন্তু নদীর যে জেলেরা রয়েছে তারা অনেকটা ভাবে রয়েছে। এছাড়াও এখানে যারা নিম্নআয়ের যে মানুষ রয়েছে তারা এই যে বৈরী আবহাওয়ার কারণে তাদের কিন্তু আসলে কিন্তু অনেকটা বেগ পেতে হচ্ছে। বিশেষ করে তাদের কিন্তু যারা দৈনিক কাজ করে এই বৈরী আবহাওয়ায় তারা সেই কাজ পাচ্ছে না, তাদের কিন্তু মানবতার যাচ্ছে। তো পটুয়াখালী সর্বশেষ তথ্য। খোকন, আপনাকে ধন্যবাদ। এদিকে নিম্নচাপের প্রভাবে রাজধানীতে দিনভর বৃষ্টি হয়েছে। এতে পুরো নগরীর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টিতে গরমের তীব্রতা কমলেও দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী সহ অফিসগামীরা। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। পুরো রাজধানী জুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি। এভাবেই শুরু হয় বৃহস্পতিবারের সকাল। টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন স্থানে জলজটের সঙ্গে যানজট। এতে ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থী, অফিসগামী সহ অতি প্রয়োজনে বের হওয়া মানুষদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কখনো মাঝারি বৃষ্টি, কখনো ঝোড়ো হাওয়া, যানবাহন বিকল সহ নানা ভোগান্তিতে পড়েন নগরবাসী। খুব ব্যাঘাত হচ্ছে কাজকর্মে, কারণ আমাদের মতো যারা সাধারণ পাবলিক আছে এদের খুব কষ্ট হইতেছে। বৃষ্টিতে তো সামনে ঈদ, মানুষ বাড়ি ঘরে যাব, হাট বাজার করবো, কিছু করতে পারতেছি না, কষ্ট হইতেছে। গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে কিন্তু বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজে সমস্যা হয়ে যাচ্ছে একদম। টানা বৃষ্টিতে নিজেদের কষ্টের কথা জানান নিম্ন আয়ের মানুষ। যাত্রী তেমন বেশি হয় না, তারপরেও মালিক 3000 টাকা দিতে হয় জমা। আমাদের রাজশাহীতে 300 টাকা 400 টাকা বেতন পাওয়া যায়। বৃষ্টিতে জমা ঠান্ডা তো লাগে, ঠান্ডার জন্য তো সমস্যা আমাদের। অনেকের মন চাইতেছে 10 টাকা হয়তো 5 টাকা বাড়াই দিতেছে, কিন্তু ভাড়ার সংখ্যাটা একটু কম। বৃষ্টি হলে হালকা পাতলা জ্বর ঠান্ডা এটি লাগে, একটু কম পাওয়া যায়। কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে স্বস্তি মেলায় এমন বৃষ্টিকে আশীর্বাদ বলছেন কেউ কেউ। এখন তো মৌসুমী বায়ু চলতেছে, মৌসুমী বায়ুতে একটু বৃষ্টির প্রভাব থাকবে, এটা স্বাভাবিক। এতদিন একটা তীব্র তাপদাহ ছিল, এখন সব মিলে আসলে একটা স্বস্তির একটা ওয়েদার, সব মিলে ভালো। শুক্রবারও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এমন পর্যবেক্ষণ দেন। শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবীরা। আর রিটকারী আইনজীবী বলেন, শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ নেই। কাজী পাপ্পুর রিপোর্ট। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। অনিয়মের অভিযোগে সেই নির্বাচন বাতিল চেয়ে 3রা মার্চ মামলা করেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। শেখ হাসিনা সরকারের পতনের পর অপসারিত হন দক্ষিণ সিটির মেয়র তাপস। নির্বাচনের ট্রাইব্যুনালের রায়ে ইশরাককে মেয়র নির্বাচন করা হয়। রায়ের আলোকে গেজেট প্রকাশ করে ইসি। নির্বাচনের ট্রাইব্যুনালের রায় ও শপথ নিয়ে 13 মে হাইকোর্টে রিট করা হয়। রিট আবেদনে অভিযোগ করা হয় ইশরাক হোসেন স্বাক্ষর জালিয়াতি করে সাক্ষীর তালিকা পরিবর্তন করেছেন। রিটের উপর শুনানি করে 22 মে তা খারিজ করেন হাইকোর্ট। পরে আপিল করেন রিটকারী। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি হয়। শুনানিতে নির্বাচন কমিশনের ভূমিকায় উম্মা প্রকাশ করেন আপিল বিভাগ। বলেন, ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। এই বিষয়ে ইসিকেই পদক্ষেপ নিতে বলেন সর্বোচ্চ আদালত। পরে গণমাধ্যমকে নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, নতুন করে গেজেট করতে হবে না। ইলেকশন কমিশন যে গেজেট করেছেন এটা ইলিগাল করেছেন এই মর্মে কোনো সিদ্ধান্ত আপিল বিভাগ থেকে প্রকাশ্যে আসেন নাই।
এখন পরিপূর্ণ জাজমেন্ট পাওয়ারটা দেখা যাবে যে আর বাকি কি অবজারভেশন দিয়ে জানি সত্যি করেছে। ইশরাকের আইনজীবী বলেন এই আদেশের পর শপথ না পড়ানো হবে আদালত অবমাননা। ইলেকশন কমিশন ক্যানট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন। যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে তারা আইন মানে না, আইনের ব্যর্থতা এসে এটা জনসমক্ষে চলে আসবে, তাই সরকার কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আইনের শাসনের প্রতি সরকার শ্রদ্ধাশীল না, সেটা আসবে। ইসি নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল না করলে আবারও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান রিটকারী আইনজীবী। সো হাইকোর্ট ডিভিশন এবং আপিল বিভাগের দুইটা জাজমেন্ট এক করে পড়লে এটাই দাঁড়ায় যে ইলেকশন কমিশনকে আপিল করবার জন্য ওনারা বলছেন, যেহেতু ইলেকশন কমিশন এতদিন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, ওনাদের তো মেয়াদ শেষ হয়ে গেছে, কোনো গেজেট শপথ পড়ানোর কোনো স্কোপ নাই এখন আর। 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সব সিটি মেয়রদের অপসারণ করা হয়। এরপর ঢাকা দক্ষিণ সিটিতে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী 2 জুন রায় ঘোষণা করবেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন। এর আগে গত 23 এপ্রিল এ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শুরু হয়। রায় বহাল থাকবে এটা আমরা প্রত্যাশা করি এবং সেই মর্মে আমরা সাবমিশন রেখেছি। মেজর সিনহা যদি হত্যাকাণ্ডের শিকার না হতেন, এই প্রদীপদের হাতে আর অনেক জীবন হয়তো চলে যেত। মেজর সিনহা জীবন দিয়ে আরো অনেকের জীবন রক্ষা করে গেছেন এই সমস্ত খুনিদের হাত থেকে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ প্রত্যাহারের বিষয়ে ঈদের আগেই ফয়সালা চেয়েছে আন্দোলনরত সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। এর ব্যত্যয় হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। সকালে 1 ঘন্টার কর্মবিরতি কর্মসূচি পালন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয় লাইব্রেরিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম সংগঠনের কো চেয়ারম্যান বাদিউল কবির বলেন, আগামী সপ্তাহে কয়েকজন উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়া হবে। 5 আগস্টের পর শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবির দখলদারিত্বের রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। বিকেলে তারুণ্যের সমাবেশের পরবর্তী ব্রিফিংয়ে সাম্প্রতিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের হয়রানি ও লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা জানান তিনি। এসব কাণ্ডে ছাত্র শিবির জড়িত বলে অভিযোগ করেন ছাত্রদল সাধারণ সম্পাদক। এ সময় যুবদল সভাপতি আব্দুল মুনায়েম মুন্না বলেন, গণতন্ত্র রক্ষায় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিকল্প নেই। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত হলো এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ 2025। সকালে শুরু হওয়া এই মহড়ায় অংশ নেয় বিমান বাহিনী, পুলিশ, কাস্টমস, ফায়ার সার্ভিস সহ 15টির বেশি সংস্থা। শত্রুর হামলা মোকাবেলা সহ আহতদের হাসপাতালে নেয়ার প্রস্তুতি ঝালিয়ে নেওয়া হয় এই মহড়ায়। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইসরায়েলি হামলায় আরও 55 ফিলিস্তিনি নিহত হয়েছে। ত্রাণ নিতে আসা নিরীহ গাজাবাসীর ওপর গুলি চালিয়ে 3 দিনে 10 জনকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। ইসরায়েলি তাণ্ডবকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। এদিকে ইরানে আক্রমণ না চালাতে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে কানাডার মধ্য ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। বিমান ও স্থল হামলার পর আগ্রাসনে নতুন মাত্রা যোগ করেছে ইসরায়েলি সেনারা। ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত মানুষের ওপর গুলি চালিয়ে 3 দিনে 10 জনকে হত্যা করে তারা। ইসরায়েলি প্রাণঘাতী হামলায় বৃহস্পতিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আরও 55 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। গেল 19 মাসে প্রাণহানি ছাড়িয়েছে 54,200। গাজায় চলা এ তাণ্ডবকে পুনরায় যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ যুদ্ধ যুক্তিহীন। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনাতে আক্রমণ না করতে নেতানিয়াহুকে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় যাতে ব্যাঘাত না ঘটে, এজন্যই ট্রাম্পের এমন হুঁশিয়ারি উচ্চারণ।
অন্যদিকে কানাডায় দেখা দিয়েছে ভয়াবহ দাবানল। দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া এ দাবানলের জেরে ম্যানিটোবা প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আলবার্টার উত্তরাঞ্চল এবং স্নান হিলসের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল। উত্তর ও পূর্বাঞ্চলের প্রায় 17,000 মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট বোর্ডের সভাপতি হতে যাচ্ছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। ইতিমধ্যেই ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। সিদ্ধান্ত চূড়ান্ত হলে অক্টোবরের নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন বুলবুল। তবে পদত্যাগ করতে রাজি নন ফারুক আহমেদ। এরই মধ্যে তার বিরুদ্ধে 8 পরিচালকের অনাস্থা জানিয়ে চিঠি দিয়েছে ক্রীড়া পরিষদে। রাজু আলাউদ্দিনের ডেস্ক রিপোর্ট। কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল বিসিবির নতুন বস হতে চলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ইতিমধ্যে ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। ফারুক আহমেদকে নিয়ে একের পর এক বিতর্কে বিব্রত ক্রীড়া মন্ত্রণালয়। বুধবার রাতে তাকে তলব করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেখানেই তার বিতর্ক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানিয়ে দেওয়া হয় তাকে আর ক্রিকেট বোর্ডে চান না ক্রীড়া মন্ত্রণালয়। বিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকে সমালোচনার বিশদ ফারুক আহমেদ। বিপিএলে 2 ক্লাব প্রেমেন ইস্যু, ম্যাচ ফিক্সিং, বিসিবির অর্থ স্থানান্তর, জাতীয় দলের বাজে পারফরমেন্স, অন্য বোর্ডের কর্তাদের সঙ্গে বাজে আচরণ সহ বহুল অভিযোগ তার বিরুদ্ধে। অথচ 5 আগস্ট পরবর্তী সময়ে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত 2 পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাতুল আলমকে সরিয়ে তাকে পরিচালক করা হয়। ফারুক আহমেদ দায়িত্ব ছাড়লে বিকল্প চূড়ান্ত রেখেছে ক্রীড়া মন্ত্রণালয়। এনইসির প্রতিনিধি হিসেবে বোর্ড পরিচালক হবেন আমিনুল ইসলাম বুলবুল। এরপর সভাপতির পদটা পরিষ্কার বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের। তবে তিনি দীর্ঘ সময়ের জন্য সভাপতির দায়িত্ব থাকবেন না। আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি। জুনে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তবে আইসিসি অন্তত আরও 1 বছর চুক্তি নবায়ন করতে চান আমিনুল ইসলামের সঙ্গে। এদিকে পদত্যাগ করতে না চাইলেও এবার হয়তো আর নিজে থেকে পদ ধরে রাখতে পারছেন না ফারুক আহমেদ। তার বিরুদ্ধে অনাস্থা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছে বিসিবির 8 পরিচালক। তাই আপাতত বিসিবির নির্বাচন পর্যন্তই দেশের ক্রিকেটের অভিভাবক হিসেবে দেখা যেতে পারে টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে। রাজু আলাউদ্দিন, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শোনাবগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে বললেন খালেদা জিয়া। শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশা। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। জাপানে 1 লাখ দক্ষ কর্মী প্রেরণ সংক্রান্ত সমঝোতা স্মারক সই। উপকূল অতিক্রম করছে গভীর নিম্নচাপ। 16 জেলায় 4 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা। টানা বৃষ্টিতে রাজধানীতে দিনভর ভোগান্তি। এবং ইশরাকের শপথের দায়িত্ব কমিশনকে দিলেন আপিল বিভাগ। মেজর সিনহা হত্যা মামলায় হাইকোর্টের রায় 2রা জুন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।